এই লাইট হাউস পাহারা দিতে আপনাকে বছরে প্রায় 15 কোটি টাকা দেওয়া হবে। চাকরিটা পেতে খুবই ইচ্ছা করছে। আরও অফুরন্ত সুযোগ সুবিধা আছে, যেমন এখানে থাকবে না কোনো বস, আপনি সম্পূর্ণ একা নিজের ইচ্ছে মতন ঘুমাতে পারবেন, মাছ ধরতে পারবেন, যা মন চায় তাই করতে পারবেন। আপনার কাজ থাকবে শুধুমাত্র দেখা যায় এই লাইট হাউসের বাতিটা ঠিকঠাকভাবে জ্বলছে কিনা, কখনো বন্ধ হয়ে গেলে আবার অন করে দিতে হবে। বাস এতটুকুই, আপনাকে আর কিছুই করতে হবে না। সারাদিন শুধু পায়ের উপরে পা তুলে ঘুমিয়ে থাকবেন। কিন্তু মজার ব্যাপার হলো, এত সুযোগ সুবিধা থাকার পরও এটা পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্করতম একটা কাজ। কারণ এই লাইট হাউস ঠিক একদম সমুদ্রের মাঝখানে স্থাপন করা হয়। এখানে থাকা অবস্থায় আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না। একাকিত্ব আপনাকে সবসময় ঘিরে থাকবে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রায় সময় এখানে বেশ বড় বড় ঝড় হয়। সেই সব ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মধ্যে সমুদ্রের জল এসে টাওয়ারের উপরে উপচে পড়ে। এমনকি এই কাজের মৃত্যু পর্যন্ত হতে পারে। আর কী কী মহাবিপদ ওত পেতে থাকে তা একটু পরেই জানতে পারবেন। এখন হয়তো এইসব দেখে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে এই লাইট হাউস সমুদ্রের মাঝখানে কেন তৈরি করা হয়েছে, এর কাজই বা কী, আর কেনই বা এই লাইট হাউসের উপরে সবসময় নজর রাখতে হয়, কেন এই লাইট হাউস কখনো বন্ধ করা যায় না। রহস্যময় এই লাইট হাউসের ইতিহাস জানতে হলে আমাদেরকে কয়েক বছর পিছনে ফিরে যেতে হবে, যখন যাতায়াতের জন্য না ছিল কোনো গাড়ি আর না ছিল অন্য কোনো যানবাহন বা আকাশপথ। তাই বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল জলপথ। সেই সময় ক্যাপ্টেন মারিয়াস নামে একজন অসাধারণ নাবিক ছিলেন। তিনি অনেক প্রতিকূল অবস্থাতেও সমুদ্র পাড়ি দিতে পারার জন্য বেশ বিখ্যাত ছিলেন। একবার তিনি সমুদ্রের মাঝেই ঘুটঘুটে অন্ধকার একটা জায়গায় পাড়ি দিয়েছিলেন। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা কিছু পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগে। সেই সময় জাহাজগুলি তৈরি করা হতো কাঠ দিয়ে, যার কারণে জাহাজের নিচে খুব সহজেই ফাটল ধরে যায় আর জল ঢুকে বেশ ক্ষয়ক্ষতির শিকার হয় জাহাজটা। এই দুর্ঘটনার পর ক্যাপ্টেন মার্জিয়াস এর সমাধান খুঁজতে থাকেন। তিনি এমন কিছু তৈরি করতে চাইছিলেন যে এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য আগে থেকেই জাহাজের নাবিকদেরকে সাবধান করতে পারবেন। কিন্তু এখানে মহা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা। কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বড় আর বিশাল যে যদি 7টা মহাদেশের সমস্ত ভূমি একত্র করা হয় তবুও প্রশান্ত মহাসাগরের আয়তনে বেশি থাকবে। হাজার হাজার বছর আগে যখন নাবিকদের এই বিশাল সমুদ্রের পাড়ি দিয়ে যাতায়াত করতে হতো, তখন তাদের সমুদ্রের নিচে থাকা কোনো কিছুর সম্পর্কে কোনো ধারণা থাকতো না। এমনকি তাদের সামনে থাকা রাস্তার সম্পর্কেও তাদের কোনো আইডিয়া ছিল না। সেই সময় পথ নির্দেশের জন্য কোনো রকম প্রযুক্তি তো ছিল না যেটা তাদেরকে রাস্তা চিনতে সাহায্য করতে পারতো। মূলত সেই সময় নাবিকদের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সূর্যের দিকে কিংবা চাঁদ তারার উপরে নির্ভর করে চলতে হতো। আর এই দিক নির্দেশনের সমস্যার জন্য চলতি পথে বাড়তে আরও 2-1টা উটকো ঝামেলা এসে জড়ো হতো, যেমনটা ক্যাপ্টেন এলিয়াসের সাথে হয়েছিল। একবার ক্যাপ্টেন এলিয়াস তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিল। তো একদিন রাতে হঠাৎ করে ঝড় শুরু হয়। পুরো আকাশ ঢেকে যায় কালো মেঘে। আকাশের তারাও মেঘের নিচে ঢাকা পড়ে যায়, যার কারণে প্রচণ্ড ঝড়ের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে। যখন সকাল হয় তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছে। তাদের কাছে তখন খাবার জন্য কিছুই ছিল না, না ছিল জল, না ছিল কোনো খাবার। ক্ষুধা আর তৃষ্ণায় নাবিকদের অবস্থা বেশ খারাপ হয়ে যায়। তারা সমুদ্রের বিশাল জলের মধ্যে থেকেও জলের অভাবে তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিল। এমনকি অনেক নাবিক মারা গিয়েছিল। এরপর অনেক কষ্টে ক্যাপ্টেন তীরের দেখা পায়। এরপরই মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয়। মিশরের ভূমধ্যসাগরের পাশেই ছিল আলেকজান্দ্রিয়া। সেই সময় সেখানকার শাসক ছিলেন টলেমি দ্য সেকেন্ড ফিলাডেলফিয়া। কিন্তু এই রাজ্যের জন্য সে সময় সবচাইতে বড় সমস্যা ছিল তাদের অবস্থান বা লোকেশান। আপনি যদি এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই শহরের মধ্যে প্রবেশের জন্য এই জায়গাটা দিয়ে যাতায়াত করতে হতো। আর এই জায়গাটার আশেপাশে অনেক বড় বড় পাথর ছিল, যার ফলে এই শহরে বাণিজ্য করতে আসা জাহাজগুলি যখন এই রাস্তা দিয়ে পার হতো তখন খুব সহজেই পাথরগুলোর সাথে জাহাজের ধাক্কা লাগতো। আর এর ফলে কখনো কখনো এইসব জাহাজগুলি ডুবে যেত কিংবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো। তাই দিন দিন এই রাজ্যে বাণিজ্যিক জাহাজ কমে যাওয়ার কারণে অর্থনৈতিক দিক দিয়ে বেশ পিছিয়ে পড়তে থাকে। টলেমি তখন তার রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময় সবচেয়ে বিখ্যাত আর্কিটেক্ট সস্ট্রাসাস অফ সিনিয়াদাসের কাছে ছুটে যান। তার কাছে এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন। দুজন মিলে তখন একটা আইডিয়া বের করেন। জলের উপরে তারা এমন এক দুর্গ গড়ে তুলবেন যার উপরে থাকা আলোক রশ্মি সমুদ্র থাকা জাহাজগুলিকে গাইড করবে। সেই সাথে এটা জলের নিচে থাকা পাথরের ব্যাপারেও আগে থেকেই সাবধান করতে থাকবে। সেই পরিকল্পনা অনুযায়ী ষষ্ঠদাস কাজ শুরু করে দেয়। কিন্তু তখনও তিনি ভাবতে পারেননি তিনি যা করতে চলেছেন সেটা একসময় পুরো পৃথিবীতে অন্যতম একটা সৃষ্টি হয়ে উঠবে, যা পুরো পৃথিবীতে আলেকজান্দ্রিয়া বাতিঘর নামে পরিচিত হয়ে উঠবে। আলেকজান্দ্রিয়া সেই বাতিঘরের উচ্চতা ছিল 384 ফুট। এটা পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে। এই লাইট হাউসে পাথরের উপরে সে সময় প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকতো, যার জন্য সবসময় এখানে তেল আর কাঠের যোগান দিতে হতো। এমনকি এই বাতিঘরকে পরবর্তীতে পৃথিবীর 7ম আশ্চর্যের একটা হিসেবেও স্বীকৃত দেওয়া হয়। শুধুমাত্র এই উচ্চতার জন্যই এটা বিখ্যাত ছিল না, সেই সাথে ছিল এর অসাধারণ ডিজাইন।
মূলত ষষ্ঠ দাস এই সময় আলোক রশ্মির তীব্রতা ছড়িয়ে দেওয়ার জন্য আয়নার লেন্স দিয়ে একটা ডিজাইন তৈরি করে, যাতে করে এই বাতিঘরের আলো অনেক দূরে থাকা জাহাজের নাবিকদের পথ দেখাতে পারে। তো সেই সময়টাতে যখন এই বাতিঘর বা লাইট হাউসের নির্মাণ খবর ছড়িয়ে পড়ে, তখন নাবিকরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এখন আর আলেকজান্দ্রিয়ায় আসার পথে তাদের আর পথ ভুল হবে না, পাথরের আঘাতে জাহাজও ভেঙে যাবে না। এইভাবেই বাতিঘরের আইডিয়াটা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তে থাকে। যদিও প্রথমেই বাতিঘরের ব্যবহার সমুদ্রের মাঝে শুধুমাত্র জাহাজ সাবধানে চলাচলের জন্য তৈরি করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে বাণিজ্যিক জাহাজের সংখ্যা যখন বাড়তে থাকলো, তখন সমুদ্র যেসব জায়গায় পাথরের উচ্চতা সমুদ্র জলের উচ্চতার কাছাকাছি কিংবা যেখানে অনেক বেশি পাথর থাকে, যেগুলির সাথে খুব সহজেই জাহাজে ধাক্কা লাগতে পারে, যেসব জায়গাগুলিতে তখন বাতিঘর বা লাইট হাউস তৈরি হওয়া শুরু হয়নি। যদিও প্রথম দিকে লাইট হাউসে সবসময় আগুন জ্বালানো হতো, কিন্তু এটা ঠিক ততটাই ভালো আইডিয়া ছিল না, কারণ এর জন্য সবসময় কয়লা জ্বালানি কাঠের যোগান রাখতে হতো। তখন অবশ্যই এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। এরপর মোমবাতি কিংবা ল্যাম্পের ব্যবহার করা শুরু হয়েছিল, কিন্তু আগুনের আলোক রশ্মি তো খুব বেশি দূরে যেতে পারতো না। ঠিক তখনই আবিষ্কার হয় বৈদ্যুতিক বাল্বের। লাইট হাউসগুলি আগুনের পরিবর্তে বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করা শুরু হয়, কিন্তু তারপরও এই আলো খুব বেশি দূরে যেতে পারতো না। এর কারণ হলো লেন্সগুলিতে বাল্বের পিছনে লাগানো হতো। তখন সেই সময়ের বিজ্ঞানীরা আবিষ্কার করেন, যদি লেন্সকে সামনে বসানো হয় তাহলে আলো আরও বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারবে। কিন্তু সেই লেন্সগুলির বেশ সমস্যা ছিল, কারণ তখনকার লেন্সগুলি ছিল খুব মোটা। আর ঠিক তখনই ফ্রান্সের একজন বিজ্ঞানী ফ্রেন্সলেন তার বিশেষ এক ধরনের লেন্স আবিষ্কার করেন। তার বানানো এই বিশেষ লেন্সের মধ্য দিয়ে আসা সমস্ত আলো সরাসরি গিয়ে একটা পয়েন্টে মিলিত হতো, যার ফলে আলো খুব সহজে নির্দিষ্ট একটা পয়েন্টে অনেক দূর পর্যন্ত পাঠানো যেত। বর্তমান সময়ে প্রায় সব লাইট হাউসে ফ্রেন্সলেস সেই লেন্স ব্যবহার করা হয়। লেন্সের এই আবিষ্কার লাইট হাউসে এক নতুন রূপ দিয়েছিল, যে কারণে এখনও সমুদ্রবুকে জাহাজগুলি নিরাপদে যাতায়াত করতে পারে। কি লাইট হাউসের ভয়ঙ্কর এই দিকগুলি জানার পরে আপনার বুকে ধুকধুকনি আরও বেড়ে গিয়েছে? হ্যাঁ, আর এই জন্যই কোনো স্বাভাবিক মানুষকে এত পারিশ্রমিক দেওয়ার পরও নির্জন এই লাইট হাউসে থাকতে চায় না, কারণ কেউ কখনো নিজেকে এই ভয়ঙ্কর এবং নির্জনতার মাঝে হারাতে চায় না। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।